দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের আজকের ক্লাসে থাকছে তোমাদের বাঙালির বিজ্ঞান চর্চা এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, যেখানে আমরা মোটামুটি চেষ্টা করব পুরো ক্লাসটাকে শেষ করে দেওয়ার, কারণ সময় খুবই কম। আজ জুলাই মাসের মোটামুটি আজ 20 তারিখ, তো তোমাদের পরীক্ষার আর বেশি দিন নেই। আমি চেষ্টা করছি, যদিও বিভিন্ন কারণে সময় পাচ্ছি না। দেখো, আজকের ক্লাসে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো দেখো, যেটুকু বাকি আছে আমাদের তার মধ্যে যদি বলি খুব গুরুত্বপূর্ণ কোনগুলো, তাহলে বলবো অবশ্যই জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়। আহ এছাড়াও রয়েছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার সেন। সুকুমার সেন বলছি, সরি, সুকুমার রায়। তো আহ ওনাদের সম্পর্কে আমরা খুব ভালো করে পড়বো। কিন্তু এখন প্রশ্ন যে বাকি যারা রয়েছেন তাদের সম্পর্কে কি আমরা কিছুই করব না? করব। শুধুমাত্র মেইন পয়েন্টগুলো আমরা পড়বো। তো তোমাদেরকে বারবার বলবো, আমি যেমন করে বলছি সেভাবে তোমরা পড়ো। আর সম্ভব হলে যেগুলো মনে রাখতে বলছি সেগুলো খাতায় নোট করো। করে নিয়ে তারপর এমসিকিউ সলভ করা শুরু করো। তাহলে দেখবে বিষয়টা অনেক ইজি হবে। এতটাও কঠিন বলে মনে হবে না। হ্যাঁ, তো চলো, প্রথমে রয়েছে গোলোকচন্দ্র নন্দী সম্পর্কে। তো তো এনার সম্পর্কে যে বিষয়টা আমরা মনে রাখবো, যে তিনি কি করেছিলেন 1820 খ্রিস্টাব্দে যখন ইংল্যান্ড থেকে প্রথম বাষ্পীয় ইঞ্জিন ভারতে আসে, তখন সেটাকে খুব ভালো করে তিনি পর্যবেক্ষণ করেন। করে তিনি অনুপ্রেরণা পান যে তিনিও এরকম একটা বাষ্পীয় ইঞ্জিন তৈরি করবেন। তো সেভাবে কোনো বিদেশি উপকরণ ছাড়া একটি ইঞ্জিন তিনি তৈরি করলেন। এরপর সেটাকে তিনি সবার সামনে পেশ করে। এটা উইলিয়াম কেরির পরামর্শে এগ্রি হর্টিকালচার সোসাইটির দ্বিতীয় বার্ষিক অধিবেশনে তিনি এটাকে সবার সামনে আহ, দেখান সেটা। এবং 1828 খ্রিস্টাব্দের 16ই জানুয়ারি কলকাতা টাউন হলে প্রদর্শনী শুরু হলে গোলকচন্দ্র তার এই ইঞ্জিনটির সাহায্যে পাম্প চালান ও জল তোলে। যাই হোক, তো আমরা যে বিষয়টা মনে রাখবো মেনলি, যে গোলকচন্দ্র কারিগরি দক্ষতা নিরিখে তাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা অতিরঞ্জন নয়। তাহলে আমরা যে মেন পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে ভারতের প্রথম প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার কাকে বলা হচ্ছে, কে হবে, তার নাম কি? গোলকচন্দ্র নন্দী। আচ্ছা, মোটামুটি এটা হচ্ছে গোলকচন্দ্র নন্দী থেকে মনে রাখার মতো বিষয়। তারপরে রয়েছেন শিবচন্দ্র নন্দী। তো গোলকচন্দ্র নন্দী তো বাষ্পীয় ইঞ্জিন ইঞ্জিন নির্মাণের সাথে তার নাম যুক্ত। আচ্ছা, তো এখানে দেখো লেখা আছে যে আমাদের দেশের প্রথম বাষ্পীয় ইঞ্জিন তিনি তৈরি করেন। আচ্ছা, তো শিবচন্দ্র নন্দী সম্পর্কে তাহলে আমরা কি মনে রাখবো, যে তিনি টাকশালের একজন সামান্য কর্মচারী ছিলেন প্রথমে, কিন্তু তিনি শেষে কি হয়েছিলেন, তার প্রতিভার বশে তিনি ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন। তাহলে ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার হচ্ছেন শিবচন্দ্র নন্দী। তাহলে খাতে খুব শর্ট পয়েন্ট করে নোট করে রাখো যে শিবচন্দ্র নন্দী হচ্ছেন ভারতবর্ষের প্রথম ইলেকট্রিক্যাল ও টেলিকম ইঞ্জিনিয়ার। তো দেখুন, তিনি মোটামুটি ইংরেজি ভাষা আয়ত্ত করে তিনি কি করেছিলেন, যে একটা দায়িত্ব নিয়েছিলেন যে তিনি এরকম টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে তুলবেন। তো সেক্ষেত্রে বলা হচ্ছে, দেখো, 1852 সালে কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত দীর্ঘ 80 মাইল দুর্গম দূরত্ব টেলিগ্রাফে তারের সাথে যুক্ত করা ছিল তার একটা বৈপ্লবিক ঘটনা। তো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে হেমেন্দ্র প্রসাদ ঘোষ মাসিক বসুমতী পত্রিকায় একটি নিবন্ধে লিখেছিলেন। সেই নিবন্ধটা তোমরা একটু দেখে নিও, আমি আর বলছি না। আচ্ছা, এরপর তার এই কৃতিত্বের জন্য, মানে এই টেলিগ্রাফ ব্যবস্থার সাথে মানে ক্ষেত্রে এত মানে তার ট্যালেন্ট দেখানোর জন্য তাকে রায়বাহাদুর উপাধি দেয় ব্রিটিশ সরকার। আচ্ছা, আহ তো তার সম্পর্কে মোটামুটি আর পড়ার দরকার নেই। এরপর রয়েছে স্বদেশী আন্দোলন ও স্বদেশী শিল্প। যে আমরা তো জানি যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে একটা অন্যতম আন্দোলন হচ্ছে স্বদেশী আন্দোলন, যে আমরা ব্রিটিশদের বা বিদেশি কোনো দ্রব্য ব্যবহার করব না, আমরা দেশীয় জিনিস ব্যবহার করব। এই নিয়ে এই আন্দোলন গড়ে উঠেছিল। তো সেই সময় বেশ কিছু স্বদেশী শিল্প গড়ে উঠেছিল। তো প্রথমে রয়েছে সীতানাথ ঘোষ। তো সীতানাথ ঘোষের প্রসঙ্গ আমরা পড়েছি। দেখো কি বলা হচ্ছে, স্বদেশী শিল্প প্রসঙ্গে ঠাকুরবাড়িতে নানা ধরনের যন্ত্রপাতি সহযোগে বিজ্ঞানের বিবিধ পরীক্ষা নিরীক্ষা প্রদর্শন করতেন। তারই প্রভাব, মানে ইনি করতেন সীতানাথ ঘোষ। তারই প্রভাবে বালক রবীন্দ্রনাথ বিজ্ঞানের প্রতি উৎসুক হয়ে ওঠে। এছাড়া এখানকার মেইন পয়েন্ট যেটা, বস্ত্র বয়ন যন্ত্রের আবিষ্কর্তা হিসেবে তিনি হিন্দু মেলা ও জাতীয় মেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আচ্ছা, মোটামুটি তার সম্পর্কে এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, তারপর চলো মহেন্দ্রচন্দ্র নন্দী। যে মহেন্দ্রচন্দ্র নন্দী সম্পর্কে কি বলা হচ্ছে, যে তিনি পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে সুশিক্ষিত হলেও মহেন্দ্রনাথ সরকারের মতো হোমিওপ্যাথি চিকিৎসাতেই খ্যাতি লাভ করেন।
নীরজচন্দ্র চৌধুরী তার বিখ্যাত গ্রন্থ অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। তো এটা একটা বিখ্যাত বই। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান মানে খুব ভালো জিকের একটা খুব ভালো প্রশ্ন। বইটা কার লেখা? নীরজচন্দ্র চৌধুরী। নীরজ সি চৌধুরী মানে নীরজচন্দ্র চৌধুরী। তো এই বইয়ে তিনি কিন্তু মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা বলেছেন যে চিকিৎসক হিসেবে কিন্তু তার দেশজোড়া নাম ছিল। অ্যা এবং আমরা দেখলাম তিনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও তিনি কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসাতেই খ্যাতি লাভ করেছিলেন। তিনি কি করেছিলেন? চিকিৎসা ছাড়া দেশলাই সহ ক্ষুদ্র শিল্প তৈরির কারখানা খুললেন। মানে একজন চিকিৎসক হিসেবে তার নাম ছিল, তাছাড়াও তিনি দেশলাই আ সহ বিভিন্ন ক্ষুদ্র শিল্প তিনি গড়ে তুলেছিলেন। যে ১৮৮৮ খ্রিস্টাব্দে নিজের গ্রাম কালিকত ৪ বিঘা জমি জুড়ে একটা লোহার কারখানা তৈরি করেন, যেখানে বিভিন্ন আ লোহার যে সমস্ত জিনিসপত্র সেখানে তৈরি হতো। আচ্ছা, হিন্দুমালের নিজের কারখানায় তৈরি কাপড় ও দেশলাই প্রদর্শন করে তিনি উচ্চ প্রশংসিত হন। আচ্ছা, তো আরেকটা বিষয় মনে রাখবো, দেখো এত মনে রাখা সম্ভব না, এইজন্য আমি এত পড়ছি না। কি বলা হচ্ছে? রবীন্দ্রনাথের জীবনস্মৃতি গ্রন্থে এই স্বদেশী শিল্পোদ্যোগীর বস্ত্র নির্মাণের কথা উল্লেখিত হয়েছে। যে আ রবীন্দ্রনাথের জীবনস্মৃতিতে কার বস্ত্র নির্মাণের কথা উল্লেখিত আছে? তখন মহেন্দ্রচন্দ্র নন্দীর যে কারখানা সে প্রসঙ্গে বলা হচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা মনে রাখবোই সেটা কি? দেখো বলা হচ্ছে হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী খ্যাতি লাভ করে। এটা মেইন পয়েন্ট। এটা মনে রাখতে হবে। যে হোমিও চিকিৎসক হিসেবে ধন্বন্তরী খ্যাতি লাভ করেন কে? তখন মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে রয়েছে রাজকৃষ্ণ কর্মকার। যে আ তার সম্পর্কে তার দেখো জন্মসাল এত কিছু পড়ে আমাদের মনে থাকবে না, তাই পড়ব না। মাত্র ১৭ বছর বয়সে শিবপুরের আ আ আবকার কোম্পানিতে জাহাজ, রেলওয়ে ইঞ্জিনিয়ার, বয়লার, সেতুর কলকাবজা, মেরামতির কাজ শিখে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং আ তাকে আণুবীক্ষণিক জরিপ অন্যান্য নানা রকম কাজে দায়িত্ব দেওয়া হয়। তো তার সম্পর্কে যে বিষয়টা আমরা মনে রাখবো, মেইনলি যেটা মনে রাখবো সেটা হচ্ছে কলতার জলকল, ধূসুরির চটকল, বালির কাগজ কল ইত্যাদির পাশাপাশি কাশীপুরের গোলাবারুদ ও বন্দুক তৈরির কারখানা এবং টাকশালে মুদ্রা তৈরির কাজে অর্থ সমূহে তাকে সুযোগ দেওয়া হয়েছিল। মানে তিনি এই কাজের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, ৫ সহকারীকে নিয়ে নেপালে তাকে তার ডাক এসেছিল নেপাল থেকে, নেপালের রাজ দরবার থেকে। তিনি সেখানে গিয়ে টাকশাল ও গোলাবারুদ তৈরির কারখানার উন্নতি সাধন করেন। আচ্ছা, এরপরে তার সম্পর্কে খুব একটা না পড়লে মানে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, কালিদাস শীল সম্পর্কে কি পড়ব? যে কলকাতা শহরে বিজলি বাতির প্রধান নির্মাণ সংস্থা ছিল ৩৬ ওয়েলিংটন স্ট্রিটের দেশীল অ্যান্ড কোম্পানি। ১৮৮০ সাল থেকে কলকাতার সভা সমিতি, বিভিন্ন সরকারি সৌধ, শহরের রাস্তায় নানা ধরনের আলো লাগানোর একচেটিয়া কারবার ছিল এই কোম্পানি। তো ১৮৯০ সালে এই কোম্পানির মালিক কালিদাস ব্যালান্সড ও বৈদ্যুতিক পাখা তৈরির স্বয়ংক্রিয় মুদ্রের পেটেন্ট। তিনি ছিলেন এক বিজলিবাতি তৈরিতে, তাহলে মেইনলি আমরা মনে রাখবো বিজলিবাতি তৈরিতে কালিদাস ছিলেন এক অনন্য সাধারণ কারিগর। তো তিনি কি করেছিলেন? দেখো কার্বন আর্ক ল্যাম্পের থেকে নিঃসৃত বিকট শব্দের থেকে সকলকে মুক্তি দিয়ে এক নতুন ধরনের ইলেকট্রিক আলো শোভাযাত্রায় ব্যবহার করেন। আচ্ছা, আহ এরপর আমরা নীলমণি মিত্র সম্পর্কে পড়বো। কালিদাস শীল সম্পর্কে আর খুব একটা বেশি না পড়লেও সমস্যা নেই। নীলমণি শীল সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, যে তিনি হচ্ছেন দেশীয় বাস্তুবিদ হিসেবে আম তো তার কর্মদক্ষতা ও দূরদৃষ্টির পরিচয় দিয়ে গঙ্গার খাল নির্মাণের পরিকল্পনা কার্যকর করেন। তাহলে গঙ্গার খাল নির্মাণের পরিকল্পনার সাথে কার নাম যুক্ত? নীলমণি মিত্র, এবং তিনি একজন বাস্তুবিদ ছিলেন। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা আর এই সম্পর্কে পড়বো না। এবার আমরা চলে আসি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে, যার সম্পর্কে আমরা খুব ভালো করে পড়বো বলেছি। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কেও ভালো করে পড়বো, আবার সুকুমার রায় সম্পর্কেও খুব ভালো করে পড়বো। তোমরা অলরেডি মাধ্যমিকের ইতিহাসে পড়ে এসছো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর অবদান রয়েছে আমাদের ছাপাখানার ক্ষেত্রে। সে বিষয়টা তোমরা পড়েছো। তো কি বলা হচ্ছে দেখো, যে মুদ্রণ শিল্পে তার মৌলিক অবদান রয়েছে। তার নিজস্ব ছাপাখানার নাম কি? ইউ রে অ্যান্ড সন্স। তো এই যে ছাপাখানা সেটাকে তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত করেছিলেন। এই জায়গাটা আমরা মনে রাখবো। এরপর বলা হচ্ছে এনগ্রেভিং রীতিতে রঙিন আলোকচিত্র মুদ্রণ যখন ইউরোপেও শৈশবাবস্থায়, সেই সেই এনগ্রেভিং পদ্ধতিতে মুদ্রণ প্রথার দুর্বলতা মোচন করে তিনি কি প্রবর্তন করলেন? রঙিন আর হাফ টোন ব্লক নির্মাণের ক্ষেত্রে একটা উন্নয়ন ঘটালেন। ভারতবর্ষে তিনি হাফ টোন ব্লকের প্রবর্তন করেন এবং গবেষণার মাধ্যমে এর উন্নতি ঘটে। তাহলে হাফ টোন ব্লকের প্রবর্তন কে করেন? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এছাড়া দেশীয় উপাদানে তিনি কি করলেন? অনেক গবেষণা করে রঙিন মুদ্রণে নানা প্রকার ডায়াফ্রাম যন্ত্র, স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র, ডুওটাইপ ও টিন্ট প্রসেস পদ্ধতি
উত্থাপন করলেন। তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তার নাম যুক্ত করে রে স্ক্রিন অ্যাডজাস্টার ও রে টিন্ট সিস্টেম এই নামকরণ করা হয়েছিল। আচ্ছা, মোটামুটি এটুকু আমরা মনে রাখবো। এরপর সুকুমার রায় সম্পর্কে পড়তে হবে যে সুকুমার রায় বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক, শিশু সাহিত্যিক হিসেবে পরিচিত। আর তার বড় পরিচয় তিনি উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সন্তান এবং তার সন্তান হচ্ছেন আরেকজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার নাম সত্যজিৎ রায়। যে তার সুকুমার রায়ের লেখা বিখ্যাত বইগুলো আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, তোমরা নাম মোটামুটি শুনেছো। আচ্ছা, তো তিনি রসায়নবিদ্যা এবং পদার্থবিদ্যা বিএসসি করার পর তিনি ইংল্যান্ডে যান, সেখানে পড়াশোনা করেন এবং তিনি হাফটন মুদ্রণ প্রযুক্তির উপর ১৯১২ খ্রিস্টাব্দে হাফটন ফ্যাক্ট সামারাইজড রচনা করেন, যা পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হয়। এই সময় তিনি ইংল্যান্ডের রয়্যাল ফটোগ্রাফি সোসাইটির সদস্য নিযুক্ত হন এবং রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির আগে রবীন্দ্রনাথের গানের উপর একটা বক্তৃতা দেন। এরপর ১৯১৩ সালে পেনরোজ অ্যানুয়ালে তার রচিত স্ট্যান্ডার্ডাইজিং দ্য অরিজিনাল প্রকাশিত হয়। পিনহোল থিওরির উপর তিনি ১৯১৩ খ্রিস্টাব্দে দ্য ব্রিটিশ জার্নাল ফটোগ্রাফি তে প্রকাশিত হয়। আচ্ছা, তিনি সন্দেশ পত্রিকার সংস্করণ করেন এবং প্রকাশ করেন। সন্দেশ পত্রিকার নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। যাই হোক, এরপর চলে আসি হেমেন্দ্রমোহন বসু সম্পর্কে। দেখো, আমি মোটামুটি সেটাই হাইলাইট করার চেষ্টা করছি যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, হেমেন্দ্রমোহন বসু বাংলায় তিনি প্রথম কলের গান, মোটর গাড়ি, বাইসাইকেল, টর্চ লাইট আ এ এই বিষয়গুলো যে এই বিষয়গুলোতে তার অবদান রয়েছে এবং তিনি একটি সুগন্ধি তেলের কারখানা গড়ে তুলেছিলেন জগদীশ চন্দ্র বসুর পরামর্শে। সেটার নাম হচ্ছে এইচ. বোস পারফিউম ম্যানুফ্যাকচারার্স। আচ্ছা, তার যে সুগন্ধি পুন্তলিন ও দেলফুস তেলের প্রচার, বিজ্ঞাপন ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য, মানে মেইনলি তার সুগন্ধি তেল পুন্তলিনের প্রচারের জন্য সাহিত্য ক্ষেত্রে তিনি একটা পুরস্কারের প্রবর্তন করেন। সেটার নাম কুন্তলিন পুরস্কার এবং সেটি ১৮৯৬ সালে শুরু করলেন। যে সবচেয়ে ভালো গল্প যিনি লিখবেন সাহিত্যে, তাকে এই কুন্তলিন পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, বাঙালির মধ্যে প্রথম কলকাতার হ্যারিসন রোডে তিনি মোটর গাড়ি ও বাইসাইকেল ব্যবসার সূত্রপাত করেন। মোটর গাড়ি ও বাইসাইকেল ব্যবসার সূত্রপাত করলেন তিনি এবং কলকাতা শহরে তিনি ভারতীয় রঙিন আলোকচিত্র গ্রহণের প্রতীকী। যে কলকাতা শহরের প্রথম কালার ফটোগ্রাফি কে বলেছিলেন? তো হেমেন্দ্রমোহন বসু। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে তার সবচেয়ে কৃতিত্ব হচ্ছে পলের গান রেকর্ড তৈরি কারখানা স্থাপন। ভারত উপমহাদেশে প্রথম গ্রামোফোন নিয়ে আসেন F.W. গেইসবার্গ। আহ ১৯০২ সালে কলকাতার বাঙালি শিল্পী গওহর জানকে দিয়ে প্রথম বাংলা গানের রেকর্ড করানো হয় এখানে। আচ্ছা, আহ বলা হচ্ছে, শোনা যায় ১৮৯৫ সালে স্বামী বিবেকানন্দ এক বন্ধুর কাছ থেকে গ্রামোফোন উপহার হিসেবে পান। যাই হোক, তো কবে এই গ্রামোফোনের রেকর্ড প্রথম করা হয় এটা একটু মনে রাখো, আর মনে রাখা দরকার। এরপর রয়েছে রসিকলাল দত্ত, যে আহ তার সম্পর্কে খুব একটা আমাদের পড়ার দরকার নেই। চলো বিপিন বিহারী দাসে চলে যাই। যে এখান থেকে যে বিষয়টা মনে রাখবো, দেখো যে ১৯৩৮ সালে এপ্রিল মাসে কলকাতার বিশ্বকর্মা বলে পরিচিত প্রথম দেশীয় মোটরকার নির্মাতার জীবনাবসান। তাহলে তার সম্পর্কে একটা বিশেষ বিশেষণ পেলাম। কলকাতার বিশ্বকর্মা কাকে বলা হয়? তিনি হচ্ছেন কলকাতার বিশ্বকর্মা হচ্ছেন আমাদের বিপিন বিহারী দাস, যিনি কি পড়েছেন যে প্রথম দেশীয় মোটরকার নির্মাণ করেছেন। শুধু এই লাইনটা মনে রাখলেই হবে, আর কিছু নাম মনে রাখলে সমস্যা নেই। এরপরে রয়েছে প্রমথনাথ বসু, যে তিনি আবার খনন কার্যের সাথে যুক্ত ছিলেন, ভূতত্ত্ব বিজ্ঞানী। দেখো, জামশেদপুরে টাটার বর্তমান যে ইস্পাত সাম্রাজ্য, তার প্রধান যে স্থাপিত হচ্ছে, তার নেপথ্যের কারণ হচ্ছে তিনি ওই লৌহ আকরিকের সন্ধান দিয়েছিলেন। তাই মানে তিনি ভূতত্ত্ববিদ, মানে বোঝা যাচ্ছে যে এই যে বিভিন্ন খনি বা খনন কার্যের সাথে তিনি যুক্ত। আহ তিনি বেশ কিছু প্রবন্ধ গ্রন্থ লিখেছেন, যেমন হিস্ট্রি অফ ইন্দো সিভিলাইজেশন আন্ডার ব্রিটিশ রুল, এপোচেস অফ সিভিলাইজেশন, স্বরাজ, কালচারাল অ্যান্ড পলিটিক্যাল ইত্যাদি তার লেখা কিছু গ্রন্থ। আচ্ছা, আহ তিনি তার কর্মজীবনের বিশিষ্ট কৃতির মধ্যে রয়েছে ময়ূরভঞ্জের গুরুমৌসানী অঞ্চল লৌহখনি আবিষ্কার ১৯০৩ থেকে ৪। এছাড়া জামশেদজি টাটাকে তিনি লৌহ ইস্পাত কারখানা স্থাপনে রাজি করান। এছাড়া রানীগঞ্জ, দার্জিলিং, আসামের কয়লা খনির অনুসন্ধান তিনি দিয়েছিলেন। আচ্ছা, বাংলা ভাষায় তিনি বৈজ্ঞানিক প্রবন্ধ রচনা করেছেন, যেমন তার প্রাকৃতিক ইতিহাস গ্রন্থটা এক্ষেত্রে উল্লেখযোগ্য। আচ্ছা, এরপর চলে আসি আমরা পরের বিষয়, PM বাগচি ও কারিগরি শিক্ষার প্রশ্ন।
তো বাংলার প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে এই PM বাগচি অ্যান্ড কোম্পানি। তো এটি কবে প্রতিষ্ঠা হয়? ১৮৮৩ সালে কলকাতার এক ভাড়া বাড়িতে কিশোরী মোহন বাগচি এই কোম্পানিটা প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তো প্রতিষ্ঠার সময় এর নাম ছিল দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস, পরে এর নাম চেঞ্জ হয়। তো এখানে কি, কি তৈরি হয় সেটা শুধু মনে রাখবে যে কি, কি কাজ করা হয়। যে ১ম এ কোম্পানিটি কালি, সুগন্ধি প্রসাধন, রবার স্ট্যাম্প, পঞ্জিকা ছাপাখানা, কাঠের ব্লক, ওষুধ তৈরির কাজ করত। আচ্ছা, এছাড়া বিভিন্ন ধরনের কালি তৈরি করত। তরল কালির সঙ্গে PMB নাম খোদাই করে ট্যাবলেট কালি কোম্পানি তৈরি করে। এছাড়া পাউডার কালি তৈরি হয়, স্নো, ক্রিম পাউডার ইত্যাদি, ইত্যাদি তৈরি হয়। এবং তার সম্পর্কে আর খুব বেশি আমি এখানে পড়ছি না। চলো আমরা যেটা খুব ভালো করে পড়বো, আগেই বলে দিয়েছি জগদীশচন্দ্র বসু সম্পর্কে ভীষণ, ভীষণ ভালো করে পড়তে হবে। যে কি বলা হচ্ছে? জগদীশচন্দ্রের ১ম দিকের গবেষণার বিষয় ছিল তারের সাহায্য ছাড়াই খবর বা সংকেত কিভাবে পাঠানো যায়। এই বিষয়টা তিনি ১ম আবিষ্কার করেছিলেন, হ্যাঁ? আচ্ছা, বিজ্ঞানের ভাষায় যেটা হল বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। তারই সাহায্যে জগদীশচন্দ্র বসু এই আ আবিষ্কারটি করেছিলেন। এই গবেষণার জন্য তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সায়েন্স উপাধি পেয়েছিলেন। আচ্ছা, উম তিনি আমরা তো জানি যে গাছেরও যে চেতনা আছে, তিনি উদ্ভিদের উপর গবেষণা করেন। গাছেরও যে চেতনা আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে সেটা তিনি বলেন। ব্রোমাইড নামক এক ধরনের বিষ লাগিয়ে দিলে উদ্ভিদ কিভাবে যন্ত্রণায় কুঁকড়ে যায় এবং তারপর ধীরে, ধীরে মারা যায় সেটা তিনি দেখিয়েছিলেন। ১৯১৭ সালে তিনি বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এটা খুব ভালো করে মনে রাখতো যে বসু বিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয়। এই সালটা অবশ্যই মনে রাখবে, ১৯১৭। কে প্রতিষ্ঠা করলেন? জগদীশচন্দ্র বসু। কিসের জন্য? বিজ্ঞান চর্চা আর গবেষণার জন্য। আচ্ছা, আ তার লেখা 'অব্যক্ত' তার শিল্পী মনে যথাযথ আত্মপ্রকাশ ঘটেছে। তাহলে 'অব্যক্ত' নামক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা জগদীশচন্দ্র বসু। তার এছাড়া এছাড়াও তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে 'প্ল্যান্ট রেসপন্সেস অ্যাজ এ মিনস অফ ফিজিওলজিক্যাল ইনভেস্টিগেশন' এবং 'ফিজিওলজি অফ ফটোসিনথেসিস, নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস'। আচ্ছা, তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য কেসকোগ্রাফ, সিগমোগ্রাফ, ফটোমিটার, ফটোসিনথেটিক বাবলার নামক কয়েকটি স্বয়ংক্রিয় যন্ত্র, স্বয়ংলেখ যন্ত্র আবিষ্কার করেন। এই প্যারাটা আমাদেরকে ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে। এরপর প্রফুল্লচন্দ্র রায় সম্পর্কে বলেছি, ভালো করে পড়তে হবে। আর যে রসায়ন শাস্ত্রে তার অবদান রয়েছে, এজন্য তিনি আ কি, কি ডিগ্রি পুরস্কার পাচ্ছেন, এটা খুব ইম্পোর্টেন্ট না হলে জাস্ট একবার দেখছি আমরা। আচ্ছা, হ্যাঁ। তো তার ১ম মৌলিক গবেষণা কি ছিল দেখো? খাবারে ভেজাল নির্ণয়ের রাসায়নিক পদ্ধতির উদ্ভাবন। এটা নিয়ে তিনি গবেষণা করেছিলেন। আর তার যুগান্তকারী আবিষ্কার মার্কিউরাস নাইট্রাইট একদম ঠোঁটস্থ করে ফেলবে যে মার্কিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করে। এছাড়া পারদ সংক্রান্ত ১১ টি মিশ্র ধাতু আবিষ্কার করে তিনি রসায়ন জগতে বিস্ময় সৃষ্টি করেন। তার আরেকটি অন্যতম আ গবেষণা হচ্ছে গবাদি পশুর হাড় পুড়িয়ে তাতে সালফিউরিক অ্যাসিড যোগ করে সুপার ফসফেট অফ লাইম তৈরি করা। এটাও পরীক্ষায় দেয় যে সুপার ফসফেট অফ লাইম কে তৈরি করেছে? আচ্ছা, আ তিনি প্রতিষ্ঠা করেছেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। এটাও খুব দেয় পরীক্ষায় যে বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? আচ্ছা, আ তার আত্মচরিতের নাম মানে তার অটোবায়োগ্রাফি 'লাইফ অ্যান্ড এক্সপেরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট'। এছাড়াও বাঙালির মস্তিষ্ক ও তার অপব্যবহার, অন্য সমস্যায় বাঙালি পরাজয় ও তার প্রতিকার, 'হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি' প্রভৃতি গ্রন্থ রচনা করেন। আচ্ছা, এই যে এতজন বৈজ্ঞানিকদের এত বইয়ের নাম এত তো মনে থাকবে না। তোমরা একটা লিস্ট বানিয়ে নিতে পারো। বিশেষ কয়েকটা বইয়ের নাম রিপিট করছে। তোমরা MCQ সলভ করতে গেলে দেখবে। আচ্ছা, চলো এরপর মেঘনাদ সাহা সম্পর্কে পড়বো। এটা মানে মেঘনাদ সাহা সম্পর্কেও ভালো করে পড়তে হবে। যে সারা বিশ্বের বিজ্ঞান মহলে মেঘনাদ সাহা নিঃসন্দেহে জয় করে নিয়েছেন একটা সম্মানজনক স্থান। এই কথাটা কে বলেছেন? স্বয়ং আইনস্টাইন মেঘনাদ সাহা সম্পর্কে বলেছেন। তার গবেষণার বিষয় কি ছিল? রিলেটিভিটি, প্রেশার অফ লাইট ও অ্যাস্ট্রোফিজিক্স। তার গবেষণার বিষয়টা মনে রাখবো। আচ্ছা, আ ১৯১৭ সালে তার ১ম প্রবন্ধ 'অন ম্যাক্সওয়েল স্ট্রেসেস' প্রকাশিত হয় ফিলোসফিক্যাল ম্যাগাজিন। আচ্ছা, আ এরপর দেখো আ তার তাপবলয় তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্বের এই বিষয়টা মনে রাখতে হবে। এই আ বিষয়গুলির সাথে কার নাম জড়িত আমরা মনে রাখবো। আচ্ছা, বলা হচ্ছে যে আ এই আবিষ্কারটি এমন এক সময়কার আবিষ্কার যখন মানে এই যে কোয়ান্টাম তত্ত্বের কথা বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে সাহার সমীকরণ। এই বিষয়টা কিন্তু বেশ জনপ্রিয় করে তুলেছিল তাকে। শুধুমাত্র তাকে নয়, সমগ্র ভারতবর্ষের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিন্তু মেঘনাদ সাহা একজন আ সমগ্র ভারতবর্ষ তথা আন্তর্জাতিক ক্ষেত্রে এক অন্যতম নাম মেঘনাদ সাহা। আচ্ছা, উম
তিনি আরেকটা বড় কাজ করেছিলেন, সেটা হচ্ছে জওহরলাল নেহরুর কথা মতো ভারতীয় বর্ষপঞ্জি সংস্কার করেছিলেন। আচ্ছা। তার প্রতিষ্ঠিত কয়েকটা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এগুলি প্রতিষ্ঠা করেন। তার লেখা কিছু বইয়ের নাম দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, ট্রিটিস অফ হিট, ট্রিটিস অফ মডার্ন ফিজিক্স, জুনিয়র টেক্সট বুক অফ হিট উইথ মেটেরোলজি ইত্যাদি। আচ্ছা, এরপর সত্যেন্দ্রনাথ বসু সম্পর্কেও ভালো করে পড়তে হবে যে তার সম্পর্কে দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক সত্যেন্দ্রনাথ প্ল্যাঙ্ক সূত্র ও আলোকতত্ত্বে কোয়ান্টাম প্রকল্প নামে ৪ পৃষ্ঠার এক প্রবন্ধ লিখে তিনি ইংল্যান্ডের এক গবেষণা পত্রিকায় পাঠিয়েছিলেন। এবার তার উত্তর পাঠান আলবার্ট, কিন্তু সেখান থেকে এটাকে অযোগ্য বলা হয়। তখন তিনি পাঠান আইনস্টাইনের কাছে। আইনস্টাইন এটা গুরুত্ব অনুধাবন করতে পারেন এবং লেখাটি জার্মানে অনুবাদ করে তিনি পদার্থবিজ্ঞানের একটা অন্যতম জার্মান পত্রিকায় সেটাকে প্রকাশ করেন এবং বলেন যে আমার মতে প্ল্যাঙ্কের সূত্রের ক্ষেত্রে বসু কর্তৃক নির্ধারণ এই পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এই তত্ত্ব আদর্শ গ্যাসে কোয়ান্টাম তত্ত্বে প্রয়োগ করা সম্ভব, যা আমি অন্যত্র দেখব। আহ এরপরই এই প্রবন্ধ বোস আইনস্টাইন পরিসংখ্যা তত্ত্ব হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনক হিসাবে বসের নাম। তাহলে কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনককে, এই বিষয়টা আমরা মনে রাখবো। এবার চলো আহ এবার কি বলা হচ্ছে দেখো, আহ বলা হচ্ছে হিগস কণাটি সত্যেন্দ্রনাথ বসুর নামে বসু অংশটি ধারণা করে বসু কণা বসুন কণা পদার্থবিজ্ঞানের বিগত এই যে বসু কণা বা বসুন কণা এই নামটা কার নামের সাথে জড়িত। আচ্ছা, রবীন্দ্রনাথের লেখা একমাত্র বিজ্ঞান গ্রন্থ হচ্ছে বিশ্ব পরিচয়, সেটা তিনি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেছেন। আচ্ছা, তিনি 1948 সালে বঙ্গীয় বিজ্ঞান পরিষদ প্রতিষ্ঠা করে এবং জ্ঞান বিজ্ঞান নামক একটা পত্রিকা প্রতিষ্ঠা করেন। আচ্ছা চলো, এরপর আমরা করি দেবেন্দ্রনাথ বসু সম্পর্কে। দেখো, দেবেন্দ্রনাথ বসু সম্পর্কে যেটা আমরা প্রধানত মনে রাখবো যে ভারতবর্ষে উইলসন সোলার ক্লাউড গবেষণা পথিকৃৎ তিনি। চৌম্বক ক্ষেত্রের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক মানের গবেষণা এবং জগদীশ চন্দ্র বসুর কিছু অসমাপ্ত গবেষণার পূর্ণতা দান করার চেষ্টায় তিনি রত ছিলেন। এবার প্রিয়দারঞ্জন, যে প্রিয়দারঞ্জন রায়, তিনি তার প্রিয় বিষয় ছিল অজৈব রসায়ন। উচ্চতর গবেষণা শুরু করার পরে একটি দুর্ঘটনায় সালফিউরিক অ্যাসিড লেগে তার বাঁ চোখ নষ্ট হয়ে যায় এবং ডান চোখটিও ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় কিন্তু তিনি তার গবেষণা কার্য চালিয়ে যাচ্ছিলেন। তার গবেষণার বিষয় ছিল যৌগিক পদার্থের আণবিক গঠন ও সংযোগ ক্ষমতার। আচ্ছা, এরপর আমরা জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে পড়ব, যে তার অরিজিন অ্যান্ড নিউট্রালাইজেশন অফ দি চার্জ অফ কোলয়েডস বিষয়ে অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থের মর্যাদা, এটা তার লেখা। আচ্ছা, তারপর আশুতোষ মুখোপাধ্যায়। আশুতোষ মুখোপাধ্যায় চেয়েছিলেন যে মাতৃভাষা যাতে উচ্চ শিক্ষার বাহন হয়। এই জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর অন্যতম জ্ঞান চর্চা কেন্দ্র হিসাবে গড়ে তুলতে তিনি চেয়েছিলেন। আচ্ছা, এরপর চলো ইন্দু মাধব মল্লিক সম্পর্কে পড়ি, যে তার সম্পর্কে কি বলা হচ্ছে যে তিনি বঙ্গবাসী কলেজের বোটানির MA। তো তার সম্পর্কে আমরা যেটা প্রধানত মনে রাখবো যে এই যে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, এখান থেকে প্রশ্ন বেশ দেয় দেখেছি, যে বলা হচ্ছে 1910 সালে প্রবাদে পরিণত হওয়া ইকোমিক কুকার উদ্ভাবন করেন। তার ইকোমিক কুকার কে উদ্ভাবন করেন? ইন্দুমাধব মল্লিক। এদেশে অটো ভ্যাকসিন পদ্ধতি তিনি চালু করেন। অটো ভ্যাকসিন পদ্ধতি কে চালু করেন? আচ্ছা, তার দুটি বিখ্যাত বই হচ্ছে ভ্রমণ সাহিত্য চীন ভ্রমণ ও বিলাত্র। আচ্ছা, এরপর শিশির কুমার মিত্র। শিশির কুমার মিত্র সম্পর্কে আমরা যেটা মেনলি পড়বো, যে তিনি কোথা থেকে কি পেয়েছেন সেটা আমাদের করার দরকার নেই। তার একটি বিখ্যাত বইয়ের নাম আছে, আমরা শুধু তাই মনে রাখবো। তার একটি বিখ্যাত গ্রন্থ যেটা আন্তর্জাতিক মহলে স্বীকৃত, সেটার নাম দ্য আপার অ্যাটমসফিয়ার। আচ্ছা, এরপর প্রশান্ত চন্দ্র মহলানবিশ। আচ্ছা, তার নাম আমরা প্রধানত মনে রাখবো 1931 খ্রিস্টাব্দে তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। এটা আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব।
নৃবিজ্ঞানের রাশিবিজ্ঞানে প্রয়োগ করে তিনি মহলানবিশ ডিস্টেন্স নামের একটি নতুন তত্ত্ব প্রতিষ্ঠা করেন। আচ্ছা, তিনি 1946 সালে বাংলায় প্রথম স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো স্থাপন করেন, এটা মনে রাখবো। আচ্ছা, এরপর নীলরতন ধর সম্পর্কে আমরা করব যে প্রধানত যে তার গবেষণা জীবনের প্রথম কাজ হচ্ছে ইনডিউসড অ্যান্ড ফোটোকেমিক্যাল রিঅ্যাকশন। শেষ জীবনে নাইট্রোজেনের ফিকশন নিয়ে গবেষণারত ছিলেন। তার মৌলিক গবেষণাপত্রের সংখ্যা শতাধিক। ভৌত রসায়ন ক্ষেত্রেও তিনি পথিকৃৎ ছিলেন। নোবেল পুরস্কার কমিটিতে বিচারক ছিলেন তিনি এক সময়। আচ্ছা, এরপর চলো রয়েছে ঠাকুরবাড়ি বিজ্ঞান চর্চা, যেটা দিয়ে এই চ্যাপ্টারের শেষ হচ্ছে। তো ঠাকুরবাড়িতে আমরা দেখেছি তার ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন। সেখানে দেখলাম সীতানাথ ঘোষের কথা যে ছোট্ট রবি তিনিও বিজ্ঞান চর্চায় তিনি আগ্রহ হচ্ছেন। তো এখান থেকে যে খুব একটা ইম্পর্টেন্ট কিছু আছে নেই, তবুও এটি দেখি। বলা হচ্ছে দেখো, দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথের বিষয় ছিল জ্যোতির্বিদ্যা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাই বোনেরাও দেবেন্দ্রনাথের কাছে জ্যোতির্বিদ্যা শেখে, যেটার কিছু নিদর্শনও রয়েছে। আহ এবার স্বর্ণকুমারী দেবী রচিত এই যে পৃথিবী, এটা একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, এটা লিখেছেন স্বর্ণকুমারী দেবী। আচ্ছা, দ্বিজেন্দ্রনাথ সম্পর্কে কি বলা হচ্ছে? গণিত শাস্ত্রে তার ব্যুৎপত্তি ছিল। তিনি ইউক্লিডের জ্যামিতি নিয়ে আধুনিক চিন্তা ভাবনা করেন। আচ্ছা, আহ প্রাকৃতিক বিজ্ঞানের স্থূলমর্ম, এই গ্রন্থটি কার লেখা? হেমেন্দ্রনাথ, যিনি রবীন্দ্রনাথের সেজদা। একটা বিষয় পড়বো, দেবেন্দ্রনাথ ঠাকুর পঞ্চম পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ফ্রেনোলজি বা শিরোমিতি বিদ্যা চর্চা করত। আচ্ছা, রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু রয়েছে যে তার বিশ্ব পরিচয় গ্রন্থটি হচ্ছে তার বিজ্ঞান মনস্কতার পরিচয়, বা তিনি এটি বিজ্ঞান বিষয়ক একটি গ্রন্থ হচ্ছে এটি। এরপর বাংলার ক্রীড়া সংস্কৃতি পড়বো আমরা পরের ভিডিওতে। আমি খুব চেষ্টা করছি যে যাতে এই চ্যাপ্টারটা শেষ করিয়ে দিয়ে আমি তোমাদেরকে কিছু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করিয়ে এমসিকিউ করিয়ে দিতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলো না।